হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা রয়্যাল নেভির মিউটিনি যে 1946-এ হয়েছিল তার ব্যাপারে আলোচনা করব। আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে কিন্তু তোমাদের পেজ নাম্বার 11 থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়েছো। এইবার এই আর্টিকেলটা কেন পড়তে বলা হয়েছিল? ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যখন মডার্ন হিস্ট্রি কোয়েশ্চেন সলভ করি, আমরা পিওয়াইকিউ তাসটা দেখতে পাবো। স্পেসিফিক্যালি 2021-এ এই পার্টিকুলার পিওয়াইকিউটা দেখো কি লিখেছে। ইন দ্য কনটেক্সট অফ কলোনিয়াল ইন্ডিয়া, শাহনওয়াজ খান, প্রেম কুমার সেগল অ্যান্ড গুরবাক সিং ধিলোন আর রিমেম্বার্ড আস। ঠিক আছে, এই আর্টিকেলটা পড়ার দরুন আমরা কিন্তু একজন পার্সোনালিটির সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে MS খান। তিনি কিন্তু এই রয়্যাল ইন্ডিয়ান নেভির যে মিউটিনি হয়েছে তাতে কিন্তু উনি অ্যাজ আ লিডার হিসেবে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। তো অন আ সিমিলার লাইন ইউপিএসসি কিন্তু এই MS খানের উপরও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, রাইট? কিংবা আরআইএন মিউটিনির থেকে বা রয়্যাল নেভি রিভোল্টের থেকে অন্যান্য টাইপেরও কিন্তু কোয়েশ্চেন ইউপিএসসি জিজ্ঞাসা করতে পারে। এবার এই আন্ডারস্ট্যান্ডিং মাথায় নিয়ে কিন্তু আমরা আজকের এই আর্টিকেলটাকে ডিটেলসে পড়ব। ঠিক আছে, এই আর্টিকেলটা শুরু করার আগে আমি তোমাদের স্পেশালি যারা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি এক্সাম দিতে ইচ্ছুক তাদের একটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই। দেখো, আমরা সেম কন্টেন্ট কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট আমরা প্রোভাইড করছি সেটা কিন্তু আমরা বেঙ্গলি মিডিয়ামেও প্রোভাইড করছি। তো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে এক্সাম দিচ্ছ তারা কিন্তু ওরা রেগুলার বেসিস এই কন্টেন্টটা ফলো করতে পারো। এতে কি হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কিন্তু মজবুত হতে থাকে। ঠিক আছে, এবার আমরা মেন আর্টিকেলে চলে আসি। রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভোল্ট 80 ইয়ার্স অফ এ ফরগেটেন আপরাইজিং। তো এই আর্টিকেলে আমরা কি পড়বো? ফার্স্ট আমরা জানবো কনটেক্সট, রাইট? তারপর আমরা জানবো জেনেসিস কি, জেনেসিসের ব্যাপারে পড়বো। তারপর স্কেল অ্যান্ড স্প্রেড অফ দ্য রিভোল্টের ব্যাপারে পড়বো, যে কতটা বিস্তার হয়েছিল এই রিভোল্টের। দেন আমরা জানবো যে পপুলার মোবিলাইজেশন, ঠিক আছে, কারা কারা এখানে পার্টিসিপেট করেছিল। দেন আমরা জানবো এর যে সিগনিফিকেন্স, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড লেগেসি। তো এই চারটে ডাইমেনশনে আমরা আর্টিকেলটা পড়ার পর এই পার্টিকুলার এমসিকিউটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। আর তোমরা যারা যারা এই পার্টিকুলার ডিসকাশনটা খুব ভালো করে শুনবে তারা কিন্তু এটা খুব ইজিলি সলভ করতে। তো এই ডিসকাশনটা খুব মন দিয়ে শোনো, রাইট? এবার কনটেক্সটে আসি। কনটেক্সটে কি না, রয়্যাল ইন্ডিয়ান নেভির যে রিভোল্ট হয়েছিল তার 80 ইয়ার্স কিন্তু পূর্ণ হচ্ছে আজকে ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি 1946-এ কিন্তু এই রিভোল্টটা স্টার্ট হয়েছে, রাইট? তো ইউপিএসসি দেখবে যখনই কোনো রকম ল্যান্ডমার্ক ইয়ার আসবে, 50 ইয়ার্স, 75 ইয়ার্স, ঠিক আছে, এই সব থেকে কিন্তু ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো কনটেক্সট আমরা জেনে নিলাম। এরপর আসছি আমরা জেনেসিস অফ দ্য আপরাইজিং। যেমন বললাম, ফেব্রুয়ারি 18, 1946-এ HMIS তালোয়ার এই যে শিপটা আছে, ঠিক আছে, এখানের যে নেভাল রেটিং আছে তারা কিন্তু একটা হাঙ্গার স্ট্রাইকে চলে যায়। সেখান থেকে কিন্তু এই রিভোল্টটা স্টার্ট হয়। এবার তারা কেন হাঙ্গার স্ট্রাইকে গেছিল? ফার্স্ট কি, খুব ইনহিউম্যান কন্ডিশন ছিল, ঠিক আছে, যে সাবস্ট্যান্ডার্ড ফুড ছিল, লো ওয়েজ ছিল, এইসব কিন্তু খুব একটা ক্যাটালিস্টের কাজ করেছিল। সিমিলারলি রেশিয়াল ডিসক্রিমিনেশন কিন্তু ফেস করতো। ঠিক আছে, যে ব্রিটিশ অফিসারদের একরকমভাবে ট্রিট করা হতো, ইন্ডিয়ান অফিসারদের আর একরকমভাবে ট্রিট। আর তাছাড়াও পলিটিক্যাল আন্ডার কারেন্ট ছিল, কি ছিল, যে না তারা খুব মানে ডিপলি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে, সুভাষচন্দ্র বোস যেটাকে লিড করেছিল তার দ্বারা কিন্তু খুবই প্রভাবিত ছিল। তো এইগুলো কিন্তু যে এই রিভোল্টটা স্টার্ট হতে একটা ক্যাটালিস্টের কিন্তু ভূমিকা পালন করেছে। বোঝা গেল? এরপর আমরা যেটাতে আসবো, যে স্কেল অ্যান্ড স্প্রেড অফ দ্য রিভোল্টে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা বলে রাখো, এটা না জাস্ট নট আ লোকালাইজ মিউটিনি, ইটস আ ওয়াইড স্প্রেড মিউটিনি। ঠিক আছে, তুমি দেখতে পাবে এই জিওগ্রাফিক্যাল রিচ, ঠিক আছে, বোম্বেতে কিন্তু ছিল না। বোম্বে টু করাচি, মাদ্রাস, কোচিন, ইভেন ইস্ট কোস্টে যদি তোমরা চলে আসো, বিশাখাপত্তনম, কলকাতা, এইসব জায়গায় কিন্তু ছড়িয়ে গেছিল। আর খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছিল এই এই যে রিভোল্টটা।
ঠিক আছে? এর সাথে, সাথে মোর দ্যান 20,000 মতলব নেভাল রেটিং এটা কিন্তু পার্টিসিপেট করেছিল। আর 78 শিপ কিন্তু এই রিভোল্টের মধ্যে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? আর সিম্বলিজম কি ছিল? দেখো, যে কংগ্রেসের যে ফ্ল্যাগ ছিল, মুসলিম লীগের, কমিউনিস্ট পার্টির এইসবের কিন্তু ফ্ল্যাগ হোস্টিং বিভিন্ন শিপে কিন্তু করা হয়েছিল। দ্য রেটিং হোস্টেড ফ্ল্যাগ অফ কংগ্রেস, মুসলিম লীগ অ্যান্ড কমিউনিস্ট পার্টি। ঠিক আছে? আর এম.এস. খানের ব্যাপারে আমরা আর্টিকেলের ১ম এই বললাম। উনি কিন্তু এই যে রিভোল্টটা আছে সেটা কিন্তু লিড করেছিল, বিশেষ করে সেন্ট্রাল স্ট্রাইক কমিটির দ্বারা। ঠিক আছে? আর তাদের কি ডিমান্ড ছিল? যে রিলিজ অফ পলিটিক্যাল প্রিজনার্স আর উইথড্রল অফ ইন্ডিয়ান ট্রুপ ফ্রম ইন্দোনেশিয়া অ্যান্ড ইজিপ্ট। এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে, রাইট? এরপর আমরা আসছি পপুলার মোবিলাইজেশন। এই যে রিভোল্ট আছে না, এর একটা রিমার্কেবল একটা ফ্যাক্টস কি জানো তো? এটা হিন্দু মুসলিম সলিডারিটি কিন্তু শো করেছিল। যে রেটিংটা এসেছিল না, তারা ভেরিয়াস কমিউনিটি, হিন্দু মুসলিম প্রত্যেক কমিউনিটি থেকেই কিন্তু তারা পার্টিসিপেট করেছিল। ঠিক আছে? তার সাথে, সাথে আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট, মানে হাই ক্যাজুয়ালিটি হয়েছিল। মোর দ্যান 200 সিভিলিয়ান ওয়ার কিল্ড। ক্যান ইউ ইমাজিন? তার সাথে, সাথে এরপরে যখন সারেন্ডার হলো, মানে সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? এরা এনাদের অ্যাডভাইসে যে এরা যে নন ভায়োলেন্স যে কোটা করতে হচ্ছিল, সেটাকে খুব একটা সাপোর্ট করেনি। তার জন্য কিন্তু রেটিংরা সারেন্ডার করে না ফেব্রুয়ারি 23, 1946 এ। খুব কম দিনের জন্য রিভোল্টটা চলেছিল, বাট ইটস ইমপ্যাক্ট ইজ রিমার্কেবল। এবার না, তাহলে ইমপ্যাক্টটা কি আছে? ঠিক আছে? ইমপ্যাক্ট, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আর লেগেসি। দেখো, ফার্স্ট হচ্ছে ইমপ্যাক্ট অন ব্রিটিশ। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে আমাদের যে ইন্ডিয়ান আর্ম ফোর্স আছে তাদের উপর রিলাই করে কিন্তু ব্রিটিশ আর ভারত শাসন করতে পারবে না। এটা কিন্তু তারা খুব ভালোভাবে বুঝে গেছিল। ঠিক আছে? আর তারপরে কি করেছিল? যা ডিকলোনাইজেশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছিল। আর তার অ্যাজ এ স্টেপ হিসেবে আমরা কি দেখতে পাই? যে না, ক্যাবিনেট মিশনের কিন্তু ইন্ডিয়াতে আসা 1946 এ। বোঝা গেল? আর তারপরে এই ক্যাবিনেট মিশন থেকে চলে আসে যে নেগোশিয়েট দ্য ট্রান্সফার অফ পাওয়ার ফর ফাইনালি ইন্ডিপেন্ডেন্স ইন 1947। ঠিক আছে? এই কটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে আরআই এর মিউটিনি সেটা কিন্তু কভার হয়ে যাবে। খুব বেশি জানার দরকার নেই, জাস্ট একদম স্পেসিফিক জানো জিনিসটা কোথায় হয়েছিল, কে হয়েছিল, কারা, কারা ইনভলভ ছিল, আর এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বা ইমপ্যাক্ট কি। এটা প্রিলিমসের জন্য কিন্তু সাফাইস, রাইট? আর মেইনসের যখন আমরা এই রিলেটেড পড়বো, আমরা আরেকটু ডিটেলসে যেয়ে পড়বো, বাট দ্যাট ইজ ফর ডিফারেন্ট ডে। বাট ফর দ্য প্রিলিমস দিস ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে? এর উপর বেস করে আমি চাইবো যে তোমরা এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে সলভ করো। ঠিক আছে? 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদের কারেক্টটা বলতে হবে। আর এই যে এটা হচ্ছে তোমাদের অপশন। ফার্স্ট দেখে নাও, তিনটাকে একবার পজ করো। আর এই আনসার যেটা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, রাইট? আর সিমিলারলি আমরা কিন্তু অন আ ডেইলি বেসিস নিউজপেপার থেকে যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, তার উপর কোয়েশ্চেন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি। কুইক সেকশনে চলে যাবে riseias.com এর। তো ওখানে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখতে পারো। আর তোমরা সলভ করো, তোমরা র্যাঙ্কও পাবে। ঠিক আছে? তোমাদের অন আ ডেইলি বেসিস বুঝতেও পারবে যে তোমরা কম্পিটিশনে কতটা এগিয়ে। ঠিক আছে? আর এর সাথে, সাথে অন আ ডেইলি বেসিস আমরা ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেইনও কিন্তু মেইনসের জন্য, মেইনস এক্সামের জন্য কিন্তু আমরা আমাদের রাইস ইউটিউব চ্যানেলে পাবলিশ করি। তোমরা ওটাকেও ডেইলি বেসিসে ফলো করলে এর ফলে কি হবে না, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন আছে সেটা কিন্তু অনেক হলিস্টিক্যালি এগোতে থাকবে। অ্যান্ড এগেইন শেষ করার আগে, যে সমস্ত অ্যাসপিরেন্টরা বেঙ্গলি মিডিয়ামে দিচ্ছ তারা কিন্তু এই আর্টিকেলটাই বেঙ্গলি মিডিয়ামে পড়তে পারো। রাইস আইএসের ওয়েবসাইট দিয়ে, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে? আশা করি তোমরা আজকের আর্টিকেলটা ভালোভাবে বুঝতে পেরেছো আর কোয়েশ্চেনটাও সলভ করেছো। আর ফার্দার যদি কোনো ডাউট থাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে বা এই আর্টিকেলের উপর, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে যেয়ে জানতে পারো। ওকে? থ্যাংক ইউ সো মাচ টু অ্যাটেন্ড দ্য ডিসকাশন। ওকে? অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর প্রিলিমস এক্সাম।